নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। বরাবরের ন্যায় পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সুব্রত কুমার, সহকারী শিক্ষক, চকমৈরাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দামুরাট, নওগাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে গত পাঠে আমাদের আলোচ্য বিষয়গুলি কি কি ছিল। যে গত পাঠে আমরা রক্ত এবং এর উপাদান সম্পর্কে জেনেছিলাম। আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সংবহন তন্ত্রের গঠন এবং কাজ। যে রক্ত কিভাবে সংবহন অর্থাৎ পরিবহন হয়ে থাকে এবং সেই তন্ত্রের কাজগুলো কি কি। তো প্রথমে জেনে নেব সংবহন তন্ত্র কি। সংবহন তন্ত্র কি? যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয় সেই সকল তন্ত্রকে সংবহন তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র বলে। সংক্ষেপে আমরা একটু লিখে নিব। যে তন্ত্রের সাহায্যে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে থাকে সেই তন্ত্রকে রক্ত সংবহন তন্ত্র বলে। বন্ধুরা, আমরা আরেকবার একটু দেখে নিব যে সংবহন তন্ত্র কি। যে তন্ত্রের সাহায্যে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে থাকে সেই তন্ত্রকে রক্ত সংবহন তন্ত্র বলে। আর রক্ত সংবহন তন্ত্রের অঙ্গ যেমন হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের গঠন এবং কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, বুঝতে পারছো যে আমাদের আজকে আলোচ্য বিষয় কি, যে হৃৎপিণ্ড, এর গঠন এবং কাজ। তো গঠনের শুরুতেই আমরা হৃৎপিণ্ডকে একটু জেনে নিব যে এটি কি। পিণ্ড কি? সহজে যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা লিখতে পারবো কি, যে সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। এখন এর গঠন। তো গঠনের শুরুতে আমরা আগে প্রত্যেকেই নিজ নিজ খাতায় চিত্র অঙ্কন করব। আর চিত্র অঙ্কন করতে পারলে আমরা গঠনের ব্যাখ্যা দিতে পারবো। অতি সহজ একটা প্রশ্ন, একটু সবাই লক্ষ্য রাখি যে গঠন আমরা কিভাবে ব্যাখ্যা করব। একটু লক্ষ্য রাখি যে কিভাবে অঙ্কন করছি আমি। আচ্ছা,
তো আমরা জানি হৃৎপিণ্ড সাধারণত 3 স্তর বিশিষ্ট পর্দা বা আবরণ দ্বারা গঠিত হয়ে থাকে। স্তর 3টা আমরা আগে দেখাবো। আমরা একটু লক্ষ্য রাখি কিভাবে হৃৎপিণ্ডের গঠনের ব্যাখ্যা দিব আমরা। বন্ধুরা একটু দেখো যে হৃৎপিণ্ডের চিত্র আমরা কিভাবে অঙ্কন করব এবং অঙ্কনের ব্যাখ্যা দিব। ডানোলিন্ড, ট্রাইকাসপিড কপাটিকা, কপাটিকা, ডান নিলয়। একইভাবে বামলিন্ড, বাম নিলয়, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। বাই কাসপিড কপাটিকা। আচ্ছা, প্রথমে অবস্থান। যে হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে, যে আমরা জানি বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড অবস্থান করে, আর এটি সাধারণত পেরিকার্ডিয়াম নামক একটি পাতলা পর্দা বা আবরণ দ্বারা গঠিত। আবার একবার জেনে নেব এর অবস্থান কোথায়। যে বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে এটি অবস্থিত। তবে এর আবরণ বা পর্দা এটি হলো পেরিকার্ডিয়াম, অর্থাৎ পেরিকার্ডিয়াম নামক একটি আবরণ বা পর্দা দ্বারা এটি গঠিত। এছাড়াও এটি 3টি স্তর দ্বারা গঠিত। স্তর 3টি কী একটু দেখে নিব। বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। যেমন বহিস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর। বহিস্তর কি একটু লক্ষ্য রাখবো যে বহিস্তরকে কোন অংশ আমরা চিহ্নিত করেছি। যে হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের স্তর যা বহিস্তর, আর এটি মূলত যোজক টিস্যু দ্বারা গঠিত। এরপরে আমরা আসবো মধ্যস্তরে। মধ্যস্তরের অবস্থানটা আবার আমরা দেখে নেব একটু, যে বহিস্তর এবং অন্তঃস্তরের মাঝে এটি অবস্থিত। তবে এর স্তর মানে মধ্যস্তর দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। সবশেষে আসবো আমরা অন্তঃস্তরে। হৃৎপিণ্ডের সবচেয়ে ভিতরের স্তর হলো অন্তঃস্তর। এই অন্তঃস্তর হৃৎপিণ্ডকে 4টি প্রকোষ্ঠে বিভক্ত করে। প্রকোষ্ঠগুলো কি কি একটু দেখে নিব। ডানোলিন্ড, বামলিন্ড এবং ডান নিলয় ও
বাম নিলয়। বন্ধুরা আরেকবার একটু দেখে নিই আমরা যে হৃৎপিণ্ড সাধারণত 4 স্তর বিশিষ্ট হয়ে থাকে বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, যার মধ্যে একটি ডান অলিন্দ, 2 নম্বর হলো বাম অলিন্দ, 3 নম্বর ডান নিলয়, 4 নম্বর হলো বাম নিলয়। এই 4 ধরনের প্রকোষ্ঠ দ্বারা হৃৎপিণ্ড গঠিত হয়ে থাকে। আচ্ছা, প্রকোষ্ঠ 4টির মধ্যে 2টি প্রকোষ্ঠ উপরে অবস্থান করে, যাকে আমরা ডান অলিন্দ ও বাম অলিন্দ হিসাবে চিহ্নিত করেছি। অন্য 2টি নিচে অবস্থান করে, যা ডান নিলয় ও বাম নিলয় হিসাবে আমরা চিহ্নিত করেছি। এর পরের অংশ আমরা আসব যে উভয় অলিন্দ এবং নিলয়দ্বয় সে কার আকার বড় বা পুরু হয়ে থাকে। একটু আমরা লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাবো, দেখো যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ এর আকার অবশ্যই ডান নিলয় ও বাম নিলয়ের চেয়ে ছোট, অর্থাৎ অলিন্দয়ের আকার নিলয়দ্বয়ের আকারের চেয়ে ছোট হয়ে থাকে। অন্যদিকে প্রাচীর বা পর্দায় একটু লক্ষ্য করব যে উভয় অলিন্দয়ের প্রাচীরের চেয়ে নিলয়দ্বয়ের প্রাচীর পুরু বা মোটা হয়, অর্থাৎ নিলয়দ্বয়ের প্রাচীর আমরা এবার একটু পুরু বা মোটা দেখাবো, যেন বুঝতে পারি যে অলিন্দয়ের চেয়ে নিলয়দ্বয়ের প্রাচীর পুরু বা মোটা। তাহলে বন্ধুরা বুঝতে পারছি যে অলিন্দ এবং নিলয়ের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। যে অলিন্দয় অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দের অবস্থানটা কোথায় পেলাম আমরা? হৃৎপিণ্ডের উপরের দিকে। এবং ডান নিলয় এবং বাম নিলয়ের অবস্থান কোথায় পেলাম? হৃৎপিণ্ডের নিচের দিকে। এবং এদের আকারের কথা আরেকবার একটু বলে রাখি যে অলিন্দয়ের চেয়ে নিলয়দের আকারটা বড় হয়। এবং প্রাচীরের কথা বলতে গেলে অলিন্দয়ের চেয়ে নিলয়দের প্রাচীর পুরু বা মোটা। এবার আরেকটা জিনিস আমরা একটু জেনে রাখবো, কপাটিকা বা ভাল্ব। যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এক ধরনের কপাটিকা বা ভাল্ব দেখা যায়, যাকে ট্রাইকাসপিড কপাটিকা বলে। অন্যদিকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে এক ধরনের কপাটিকা বা ছিদ্র থাকে, যাকে আমরা বাইকাসপিড কপাটিকা নাম দিয়েছি। তাহলে বন্ধুরা এখন প্রশ্ন করতে পারি যে ট্রাইকাসপিড কপাটিকা বলতে আমরা কি বুঝি? তার মধ্যে একটা হলো ডান অলিন্দ এবং ডান নিলয় এর মাঝে যে কপাটিকা থাকে তাকে আমরা ট্রাইকাসপিড কপাটিকা হিসাবে উল্লেখ করব। অন্যদিকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে তাকে আমরা বাইকাসপিড কপাটিকা বলে মনে করব। সবশেষে কপাটিকাদ্বয়ের কাজ কী? যদি আমরা কাজের কথা বলি তাহলে কি বলতে পারি যে এই কপাটিকাদ্বয় অর্থাৎ ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকাদ্বয় সাধারণত হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। কী কাজ আরেকবার বলে রাখি যে কপাটিকাদ্বয় অর্থাৎ বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকাদ্বয় কী কাজ করে থাকে? যে এরা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা বুঝতে পারছি যে সংবহনতন্ত্র কী এবং এর গঠন কী। সবশেষে আমরা কী লিখব? কাজ। কাজে একটু আসি। সংবহন তন্ত্রের কাজ কি? একটু আগে বলছিলাম সংবহন অর্থ হলো পরিবহন, অর্থাৎ এই অঙ্গের কাজ হলো রক্ত পরিবহন করা। বুঝতে পারছি যে সংবহন তন্ত্রের কাজ কি? রক্ত পরিবহন করা। তো বন্ধুরা এখন আমরা আসব যে কিভাবে রক্ত অর্থাৎ হৃৎপিণ্ড রক্ত পরিবহন বা সঞ্চালন করে থাকে। পরের প্রশ্ন আমাদের, আচ্ছা মিশে দিই একটু। কিভাবে হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয়ে থাকে। পরের প্রশ্নের জন্য প্রস্তুত হব প্রত্যেকে। পরের প্রশ্ন হচ্ছে যে কিভাবে হৃৎপিণ্ডে
রক্ত সংবহন হয়ে থাকে। আমরা একইভাবে একই চিত্র থেকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবহন হয়ে থাকে। তো বন্ধুরা একটু লক্ষ্য রাখবো আমরা। ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, এখানে আমরা নাম একটু চিহ্নিত করি, ঊর্ধ্ব মহাশিরা। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। একইভাবে ফুসফুসীয় শিরা। কোথায়? বাম অলিন্দে। কোন রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে। অক্সিজেনযুক্ত রক্ত। আমরা রক্ত প্রবাহের পথ দেখাচ্ছি। আচ্ছা, এখন পরিবহন প্রক্রিয়া আমরা একটু ব্যাখ্যা করব যে কীভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত পরিবাহিত হয়ে থাকে। আচ্ছা, আমরা জানি হৃৎপিণ্ড সবসময় সংকোচন এবং প্রসারণ হয়, অর্থাৎ সংকুচিত এবং প্রসারিত হয়। তবে যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়ে থাকে তখন তাকে বলা হয় সিস্টলিক, এবং যখন প্রসারিত হয়ে থাকে তখন তাকে বলা হয় ডায়াস্টলিক। আর এই সংকোচন এবং প্রসারণের উপরই নির্ভর করে যে কীভাবে এর মধ্যে দিয়ে রক্ত পরিবহন হয়ে থাকে। তো প্রথমে আমরা বাম অলিন্দ এবং ডান অলিন্দ নিয়ে কথা বলব। যখন হৃৎপিণ্ডের অলিন্দয়ের প্রসারণ ঘটে, অর্থাৎ অলিন্দয়ের আকার যখন বেড়ে যায়, তখন ঊর্ধ্ব মহাশিরার সাহায্যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। আরেকবার, যখন অলিন্দের প্রসারণ ঘটে তখন ঊর্ধ্ব মহাশিরার সাহায্যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে, একই সাথে ফুসফুসীয় শিরার সাহায্যে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অনুরূপভাবে যখন অলিন্দয়ের সংকোচন ঘটবে তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, এবং খোলার সাথে সাথে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নিলয়, এবং বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। পুনরায় কপাটিকা বা ভালভগুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবার নিলয়দ্বয়ের সংকোচন ঘটলে বা ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে প্রবেশের পর সেখানে রক্ত পরিশোধিত হয়। অন্যদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির সাহায্যে, আমরা একটু নাম লিখে রাখি, মহাধমনির সাহায্যে সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সংবহন অর্থাৎ পরিবহন হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা সব শেষে আরও একবার জেনে রাখব যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত পরিবাহিত হয়ে থাকে। আমরা আরও একবার ভালো করে দেখে নিব যাতে আমাদের বিবরণটুকু দিতে সুবিধা হয়। তো প্রথম যে কাজ আমাদের করতে হবে, আগে আমাদের আসতে হবে কোথায়? ডান অলিন্দ এবং বাম অলিন্দে। যে যখন অলিন্দয় অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দের প্রসারণ ঘটবে তখন ঊর্ধ্ব মহাশিরার সাহায্যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে, একই সাথে ফুসফুসীয় শিরার সাহায্যে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। আচ্ছা, পরের অংশ। এবার কপাটিকাদ্বয় অর্থাৎ বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকাদ্বয়ের খুলে যাবে। কখন খুলে যাবে? যখন ডান অলিন্দ এবং বাম অলিন্দের মধ্যে চাপ বেড়ে যাবে, অর্থাৎ এর মধ্যে যখন সংকোচন ঘটবে তখন কপাটিকাদ্বয় খুলে যাবে, এবং খোলার সাথে সাথে
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ ডান অলিন থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নীলয়ে প্রবেশ করবে। একই সাথে বাম অলিন থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলয়ে প্রবেশ করবে। বাম নীলয়ে প্রবেশ করার সাথে সাথে কপাটিকাদ্বয় পুনরায় বন্ধ হয়ে যায়। এবার ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে? ফুসফুসে। কখন প্রবেশ করবে? যখন এই অলিন্দ এবং নীলয়দ্বয়ের মধ্যে চাপ বেড়ে যাবে, অর্থাৎ এর মধ্যে যখন সংকোচন ঘটবে তখন কি হবে? ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করবে। ফুসফুসে প্রবেশ করার পর সেখানে রক্ত পরিশোধিত হয়। অন্যদিকে বাম অলিন্দ থেকে রক্ত বাম নীলয়ে প্রবেশ করবে এবং নীলয়ে প্রবেশ করার সাথে সাথে বাম নীলয় থেকে রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সংবহন হয়ে থাকে, অর্থাৎ স্থানান্তরিত হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত পরিবাহিত হয়ে থাকে। তো আজকে আমাদের প্রশ্ন ছিল দুইটি। এক নম্বর প্রশ্ন ছিল কি, যে হৃৎপিণ্ডের গঠন এবং কাজ। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি ছিল, যে কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত বা স্থানান্তরিত হয়ে থাকে। আগামী ক্লাসে তোমাদের কাজ থাকবে যে এই দুটি অংশ, অর্থাৎ চিত্রসহ বাড়ির কাজ। এক নম্বর চিত্র সহ হৃৎপিণ্ডের গঠন ও কাজ। 2 নম্বর প্রশ্ন, কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন হয় তা ব্যাখ্যা করো। এক নম্বর ছিল চিত্রসহ হৃৎপিণ্ডের গঠন ও কাজ ব্যাখ্যা করো এবং 2 নম্বর কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন হয় তা ব্যাখ্যা করো। তো বন্ধুরা, আজ আমরা এই পর্যন্তই শেষ করব। আশা করি আজকের আলোচ্য অংশগুলো প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে অন্য কোনো অংশ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে।